সো গতদিন আমরা ফিক্সড ইনকামের সোর্সেস অফ রিটার্ন বলেছিলাম তিনটা: কুপন, এন্ড হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন হতে পারে বা লস হতে পারে যদি আপনি আগে বিক্রি করেন, ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করলে আপনার স্টিল ক্যাপিটাল গেইন এন্ড লস হতে পারে বিকজ আপনি বন্ডটা প্রিমিয়ামে কিনতে পারেন আর ডিসকাউন্টে কিনতে পারেন। আর এই বন্ড থেকে যে কুপনটা আমরা পাবো সেটা আপনি রিইনভেস্টমেন্ট করবেন। আমরা যখন ওয়াইটিএম ক্যালকুলেশন করেছিলাম তখন দেখেছিলাম যে একটা অ্যাসাম্পশন ছিল যে আমি ম্যাচুরিটি পর্যন্ত বন্ডটা হোল্ড করব, বন্ডটা ডিফল্ট করবে না, তার মানে আমি সব ক্যাশ ফ্লো গুলো যে টাইমে পাওয়ার কথা ওই টাইমে পাবো। অ্যান্ড আমি যে ইন্টারিম ক্যাশ ফ্লো গুলো আমরা পাবো সেই ইন্টারিম ক্যাশ ফ্লো গুলো আমরা রিইনভেস্টমেন্ট করব at the same YTM rate. That is an assumption. However, in reality, আমি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড না করতে পারি। I might be forced to sell early because I need the money and I do not have any other liquid assets যেটা আমি বিক্রি করে হয়তো আমার সেই অর্থ সংস্থানটা করতে পারবো। So I might be forced to sell the bond before maturity. অথবা অ্যান্ড অর আমার যেটা হতে পারে যে আমি যে কুপন গুলো পাচ্ছি ইন্টারিম, সেটা যখন রিইনভেস্টমেন্ট করতে যে আমরা দেখবো যে আমি সেম রেটে হয়তো রিইনভেস্ট করতে পারছি না যেটা আমি অ্যাসিউম করেছি। তাতে কি হবে, আমার রিয়ালাইজড যে ওয়াইটিএমটা সেটা ডিফার করবে, সেটা বেশি হতে পারে কম হতে পারে কম্পেয়ার টু মাই এক্সপেক্টেড ওয়াইটিএম। এটা রিলেটেড কিছু অঙ্ক আমরা করেছি, কিছু হোমওয়ার্ক আপনাদেরকে দিয়েছিলাম, আমি এক্সাম্পল দেখিয়েছিলাম, অঙ্ক করিয়ে দেখেছিলাম। আজকে আমরা আরো কিছু রিলেটেড ম্যাথস করব, এন্ড পরবর্তীতে আমরা ডিউরেশন ক্যালকুলেট করানো দেখেছি। উই হ্যাভ ক্যালকুলেটেড ম্যাকিওলা ডিউরেশন, উই হ্যাভ ক্যালকুলেটেড মডিফাইড ডিউরেশন, হোয়াট ম্যাকিওলা ডিউরেশন মিন, হোয়াট মডিফাইড ডিউরেশন মিন, সেই জিনিসগুলো আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করে ফেলেছি। আজকে ক্লাসে যেটা হবে যে আমরা ওই যেগুলো ক্যালকুলেশন করলাম আমরা আরেকটু ডিটেইল লেভেলে আমরা এই ক্যালকুলেশনটা দেখব, যে আরো কিছু এক্সাম্পল দেখব, কিছু অঙ্ক করব এবং এই রিলেটেড অঙ্কগুলো আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসতে পারে। সো লেটস সি, এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি, এক্সাম্পল 1। এই এক্সাম্পলটাতে বলছে যে buy and hold investor purchases a 10-year 8% annual coupon payment bond at 85.503075. সো আলটিমেটলি এই বন্ডটা বাজারে বিক্রি হচ্ছে 85.503075 এ। বন্ডটার পার ভ্যালু হচ্ছে 100। So investor receives the series of 10 coupon payments, but because it's a 10-year bond, annual coupon pay bond, so আপনি 10টা কুপন পাবেন। যেহেতু কুপন রেটটা হচ্ছে আপনার 8%, সেহেতু আপনি পাবেন হলো 8 করে, আপনি 8 করে পাবেন এবং এরকম 10টা কুপন পাবেন। তার মানে হচ্ছে আপনি টোটাল এই বন্ডটা কিনে 10 বছর হোল্ড করলে আপনি 80 টাকা পাবেন। প্লাস এই বন্ডটা যখন ম্যাচিওর হবে, আপনার ম্যাচিউরিটিতে কি পাওয়া যায়? ম্যাচিউরিটিতে পাওয়া যায় রিডেমশন ভ্যালু বা ফেস ভ্যালু হুইচ ইজ 100। তাহলে এই বন্ডটা আপনি যখন কিনেছেন 85.503075, 100 পেলেন অ্যাট ম্যাচুরিটি, তাহলে 100 মাইনাস 85.503075 ইজ ইউর ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইন আর এই যে আপনি 80 টাকা কুপন পেলেন, এই 80 টাকা কুপন আবার তো আপনি প্রতি বছরে 8 টাকা করে পেলেন, এটা আপনি কনজিউম করে ফেলবেন না। আপনি এটা যেটা করবেন সেটা হলো যে ইউ উইল রিইনভেস্ট দ্যাট 8 টাকা, অ্যাসিউমিং আমরা যে ওয়াইটিএম টা ক্যালকুলেট করব সেই ওয়াইটিএম রেটেই আমাদের এটা রিইনভেস্টমেন্ট হচ্ছে। সো এখানে অ্যাসাম্পশন ধরা হয়েছে যে আপনার ইফ দ্য কুপন পেমেন্টস আর রিইনভেস্টেড এট 10.4% রেটে, 10.4% রেটে যদি রিইনভেস্টমেন্ট হয়, তাহলে আমার আলটিমেটলি ফিউচারে আমি সব মিলায় কত টাকা পাবো সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো এবং আমার ওয়াইটিএম কত হবে সেটাও আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে খেয়াল করে দেখেন যে আপনি কারেন্টলি ইনভেস্ট করলেন, আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা সেটা হচ্ছে 85.503075। আপনি এই বন্ড থেকে কি কি পাচ্ছেন? বন্ডের সোর্সেস অফ রিটার্ন যদি আমরা চিন্তা করি, দেয়ার আর 3 সোর্সেস। নাম্বার 1, কুপন। তাহলে কুপন থেকে আমি কি পাচ্ছি? কুপন থেকে আমি পাচ্ছি 8 মাল্টিপ্লাইড বাই 10, সো আমি 80 পাচ্ছি। দেন আমার ক্যাপিটাল গেইন অথবা লস, আমার এখানে ক্যাপিটাল গেইন হবে
কারণ হচ্ছে আমি বন্ডটা কিনেছি আর ডিসকাউন্টে, ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করলে আমি 100 পাবো। সো 100 মাইনাস 85.503075 উইল বি মাই ক্যাপিটাল গেইন। আর এই বন্ডটা রিইনভেস্টমেন্ট করে আমি যে রিইনভেস্টমেন্ট ইনকামটা হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? হোয়াট উই নিড টু ডু, আমি যে প্রথম 8 টাকা পেলাম, এই 8 টাকা আমি রিইনভেস্ট করছি 10.4% রেটে, তাহলে 1040, 1 প্লাস 0.1040, এটা প্রথম কুপনটা পাবো তো 1 বছর পর, তাহলে এটা রিইনভেস্ট হবে ফর 9 ইয়ার্স, তাহলে টু দি পাওয়ার 9, এটা হবে আমার যে টোটাল কুপনটা রিইনভেস্টমেন্ট করে রিইনভেস্টমেন্ট ইনকাম সহ এন্ড কুপন সহ কত টাকা পাবো সেই ফিউচার ভ্যালুটা। এটা প্রথম কুপনের রিইনভেস্টমেন্ট থেকে আসলো। এরপরে আমার সেকেন্ড যে কুপনটা পাবো সেটা আমার তো 8 বছরের জন্য রিইনভেস্টমেন্ট পাবো, কারণ 2 বছর পর পর পাবো আমি কুপনটা, তাহলে টু দি পাওয়ার 8। সো এখানে একটা আমরা নাম্বার পাবো, এখানে আমরা একটা নাম্বার পাবো। থার্ড কুপনটা 1+1040 টু দি পাওয়ার 7, এখানে একটা নাম্বার পাবো। এভাবে করে করে ধরেন আমরা তো 10টা কুপন পাবো, নবম যে কুপনটা পাবো 9 বছর পর, সেটা 1 বছরের জন্য রিইনভেস্টমেন্ট হবে টু দি পাওয়ার 1। আর লাস্ট যেটা কুপন পাবো সেটা তো শুধু 8ই হবে, কারণ লাস্ট কুপনটা তার রিইনভেস্টমেন্ট হচ্ছে না। তাহলে এরকম 10টা নাম্বার আমার আসবে, এই 10টা নাম্বারকে আমরা সাম করব। এই 10টা নাম্বারকে সাম করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার কুপনগুলো রিইনভেস্টমেন্ট যে করেছি, 8টা কুপন রিইনভেস্টমেন্ট করেছি 80 টাকা, সেটা রিইনভেস্টমেন্ট ইনকাম সহ টোটাল অ্যামাউন্টটা পাবো। সো আমার রিইনভেস্টমেন্ট ইনকামটা হবে রিইনভেস্টমেন্ট ইনকাম, আমি যদি এরকম কুপন 10টা পাচ্ছি, সো 10টা কুপন আমি রিইনভেস্টমেন্ট করছি, আমি রিইনভেস্টমেন্ট করছি 10.4% রেটে, তাহলে আমার ফিউচার ভ্যালু আসবে 129 টাকা 97 পয়সা। এটা কিন্তু ওই 8টা কুপন সহ। তো 129 টাকা 97 পয়সা যদি হয় আমার 8টা কুপন সহ অ্যামাউন্টটা, তাহলে আমার রিইনভেস্ট ইনকামটা কত? এখান থেকে আমি 80 বাদ দিব। তো এখান থেকে আমি যদি 80 বাদ দেই তাহলে পাচ্ছি হলো 49.97। এই 49.97 আর ওই 80, 8 × 10, এই দুটো যোগ করলে আসলে 129.97 আসছে। সো আমি এই দুইটা যোগ করে আমার পাচ্ছে 129.97, এর সাথে আমার ক্যাপিটাল গেইন হয়েছে 100 - 85.503075। সো ক্যাপিটাল গেইন আর রিইনভেস্টমেন্ট ইনকাম আর কুপন সহ আমি টোটাল এই বন্ড থেকে লাভ করব 144 টাকা 46 পয়সা বা 47 পয়সা। সো 144.47 টাকা আমার লাভ হলো এই বন্ডটা কিনে ওভার দ্য 10 ইয়ার্স। 10 বছর পরে সব টাকা কিন্তু আমি পাচ্ছি, কারণ আমি ইন্টারিম কুপন গুলো আমি কনজিউম করে ফেলছি না, আমি রিইনভেস্টমেন্ট করছি। সো 10 বছরে আমার 144 টাকা 47 পয়সা লাভ হয়েছে। আমি ইনভেস্টমেন্ট করেছি হলো আমার 85.503074, তাহলে আমার লাভ হচ্ছে 144.467 ডিভাইডেড বাই 85.503075 ডিভাইডেড বাই 85.503075 ভাগ করলে আমার যেটা আসবে সেটা হচ্ছে 1.689। 1.689 মানে হচ্ছে 168.96% আমার লাভ। আমার প্রফিট হলো 168.96%। কিন্তু রিমেম্বার এই লাভটা হয়েছে আমার 10 বছর পরে, তার মানে দিস ইজ কল্ড হোল্ডিং পিরিয়ড রিটার্ন। 10 বছর যে আমি হোল্ড করলাম, 10 বছর হোল্ড করে আমার রিটার্ন আসছে 168.9796%। 10 বছরে যদি আমার রিটার্ন হয় 168.96%, পার ইয়ারে গড়ে কত? পার ইয়ারে গড়ে যখন আমরা বের করি, যে গড়টা আমরা বের করি এটাকে আমরা বলি জিওমেট্রিক মিন, আমরা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট সিএজিআর বলে থাকি। তো আমরা যদি এখান থেকে সিএজিআরটা বের করি, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, তাহলে আমার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট
ক্যালকুলেট করার ফর্মুলাটা হচ্ছে 1 প্লাস হোল্ডিং পিরিয়ড রিটার্ন, 1 প্লাস হোল্ডিং পিরিয়ড রিটার্ন টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। তো এখানে আমার হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে 1.6896, মানে 168.96%। তো ফর্মুলায় আমরা যদি মান বসিয়ে দিই 1 প্লাস 1.6896 and আসছে আরো কিছু আছে টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 10, বিকজ আমার 10 বছর হোল্ডিং করলাম হোল্ড পিরিয়ড, দেন মাইনাস 1। তাহলে আমার এই 1.68 এর সাথে 1 যোগ করতে হবে, সো প্লাস 1 যোগ করলে আমার 2.6896 আসবে এই অংশটা। সেটার উপরে টু দি পাওয়ার 1/10, টু দি পাওয়ার 1/10 মানে 0.1, টু দি পাওয়ার 0.1 ইকুয়াল টু যে রেজাল্টটা পাবো সেখান থেকে 1 বিয়োগ করব, করলে দেখেন 10.399999 বা 10.4%। সো রেজাল্ট আবার আসবে 10.4%। তার মানে বোঝা গেল যে আমি এই বন্ডটা যদি 85.503075 এই প্রাইসে যদি আমরা এই বন্ডটা কিনি, এই বন্ডটা যদি আমি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করি, প্রত্যেকটা 8 টাকা 8 টাকা করে পাই, every 8 টাকা I am receiving that I am reinvesting at the 10.4% rate, and finally ম্যাচুরিটি হোল্ড করলে ফিউচারে আমি 100 টাকা পাবো। এই যে সব ক্যাশ ফ্লো গুলো আমরা পাবো ফিউচার ভ্যালুতে, ফিউচারে 10 বছর পর। আর আজকে ইনভেস্ট করলাম 85.503075, তাহলে 10 বছর আমার হোল্ডিং পিরিয়ড রিটার্ন আসছে 168.96%। এটাকে প্রতি বছর গড়ে যখন আমরা জিওমেট্রিক মিন কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ভাগ করে দিচ্ছি, তখন আমরা দেখলাম প্রতি বছর এখান থেকে আমি গড়ে 10.4% রেট অফ রিটার্ন আর্ন করেছি। এখন এটা আমি অনলি আর্ন করতে পারবো যদি আমি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করি, কোম্পানিটা ডিফল্ট না করে, মানে হচ্ছে রেগুলার বেসিস আমাকে যে কুপনটা যেই ডেটে দেওয়ার কথা সেই ডেটে দিবে, প্রিন্সিপালটা যেই ডেটে দেওয়ার কথা ফাইনালি সেই ডেটে ফেরত দিবে, কোনো ডিফল্ট করবে না। এবং ইন্টারিম যে আমি ক্যাশ ফ্লো গুলো আমি পাবো সেটা 10.4% রেটেই রিইনভেস্ট করতে পারলাম। সেই ক্ষেত্রেই আমার এই রেট অফ রিটার্নটা 10.4% হবে। এখন যদি এরকম হতো যে আমি 10 বছর হোল্ড করলাম, কোম্পানি ডিফল্ট করলো না, আমি সব ক্যাশ ফ্লো গুলো টাইমলি পেলাম, কিন্তু দেখা গেল আমি রিইনভেস্টমেন্টটা 10.4% রেটে করতে পারলাম না, আমি রিইনভেস্টমেন্টটা 10.4 থেকে বেশি রেটে যদি রিইনভেস্ট করতে পারি, তাহলে আমার রিয়ালাইজড ওয়াইটিএমটা 10.4 থেকে বেশি হবে। আমি যদি রিইনভেস্টমেন্টটা 10.4%-এর চেয়ে কম রেটে করতে পারি, তাহলে আমার রিয়ালাইজড ওয়াইটিএমটা আমার এই 10.4 থেকে কম হবে। এই পর্যন্ত কি বোঝা গেল? Any questions up to this point? Any questions up to this point? কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? Can you hear me? নো স্যার, কোশ্চেন নাই। কথা বলবেন, না বললে তাই বুঝবো না। ওকে, নো স্যার, কোনো কোশ্চেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা এই সেম অঙ্কটা আরেকটা এক্সাম্পল করব, একটু ডিফারেন্ট, খেয়াল করে দেখেন। এখন বলছে যে একজন সেকেন্ড ইনভেস্টর বাইজ দি সেম 10 year 8% অ্যানুয়াল কুপন বন্ড, এই সেম বন্ডটা সে কিনেছে, কিন্তু সে এই বন্ডটা 4 বছর পর সেল করে দিয়েছে। তাহলে খেয়াল করে দেখেন যে আমাদের যে অ্যাসাম্পশন ছিল যে ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করতে হবে, সে কিন্তু ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করতে পারলো না, সে 4 বছর পর বিক্রি করে ফেললো। তো 4 বছর যদি বিক্রি করে ফেলে, তাহলে এই যে তিনটা সোর্সেস অফ রিটার্ন, কুপন, গেইন এন্ড রিইনভেস্টমেন্ট ইনকাম, এখানে আমাদের চেঞ্জেস আসবে। প্রথম কথা হচ্ছে সে তো কুপন পাবে 4টা, যেহেতু সে 4 বছর পর
বিক্রি করে ফেললো। তাহলে সে কুপন পাচ্ছে 4টা। আমরা একটু লিখে ফেলি যে তার সোর্সেস অফ রিটার্ন গুলো কি কি। সো নাম্বার 1 কুপন, নাম্বার 2 ক্যাপিটাল গেইন অথবা লস অথবা রিইনভেস্টমেন্ট ইনকামটা আগে লিখে ফেলি, রিইনভেস্টমেন্ট ইনকাম। আর নাম্বার 3 ক্যাপিটাল গেইন অথবা লস। আমি ক্যাপিটাল গেইন লিখলাম, গেইন হলে প্লাস হবে, লস হলে মাইনাস হবে। দিস আর দ্য 3 সোর্সেস। এই 3টা সোর্স থেকে সে তাহলে যেহেতু 4 বছর হোল্ড করেছে, তাহলে 4 মাল্টিপ্লাইড বাই 8, 32 টাকা সে পাবে 4 বছরে টোটাল কুপন। এন্ড এই কুপন গুলোতে সে রিইনভেস্টমেন্ট করবে। বলা হয়েছে দ্য কুপন পেমেন্টস অ্যাট রিইনভেস্টেড, ওই 10.4% রেটেই সে রিইনভেস্টমেন্ট করবে। তার মানে এই 4 বছর ধরে এই বন্ডের রেট, এই বন্ডের রিকোয়ার্ড রেট অফ রেন্ট 10.4ই ছিল, এবং 4 বছর পর যখন আপনি বিক্রি করছেন তখনও 10.4। তো আপনি যদি রিইনভেস্টমেন্ট করেন, প্রথম কুপনটা রিইনভেস্টেড হবে, এই যে খেয়াল করে দেখেন, প্রথম কুপনটা রিইনভেস্টেড হবে 1.10 মানে 10.4% রেটে, তাহলে 8 ইন্টু 1.1040 টু দি পাওয়ার 3 হবে। সেকেন্ডটা 8 ইন্টু 1.1040 টু দি পাওয়ার 2 হবে। থার্ডটা 8 ইন্টু 1.1040 টু দি পাওয়ার 1 হবে। আর ফোর্থটাতে আপনি 8 পাচ্ছেন, এন্ড 8 পাওয়ার পরে আপনি বিক্রি করলেন, ফোর্থ কুপনটা পাওয়ার পর পরে বিক্রি করলেন। তো এই রিইনভেস্টমেন্ট সহ আপনার, যদি আপনি এটা হিসাব করে দেখেন, তাহলে এই রিইনভেস্টমেন্ট সহ আপনার টোটাল 37.3471 আসবে। এটা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে ক্যালকুলেট করা যায়। আমি 8 দিয়ে দিব পিএমটি তে, 4 দিয়ে দিব এন, 10.4% রেটে ইনভেস্ট হচ্ছে আই বাই ওয়াই, পিভি 0, সিপিটি এফভি 37.347। তো 34.347 এটা তো কুপন সহ, ওই 32 টাকা সহ। তাহলে রিইনভেস্টমেন্ট ইনকাম হচ্ছে এইটা মাইনাস 32, হুইচ ইজ 5.347। এটা হচ্ছে রিইনভেস্টমেন্ট ইনকাম। নাও দ্য ট্রিকিয়ার পার্ট ইজ যে এখন আমাকে ক্যালকুলেট করতে হবে ক্যাপিটাল গেইন আর লস। 10 বছর বন্ডটা হোল্ড করলে আমার জন্য ক্যাপিটাল গেইন অথবা লস ক্যালকুলেট করাটা সহজ, বিকজ আমি 10 বছর পরে 100 টাকা পাই ফেস ভ্যালু। কিন্তু যখন আমি 4 বছর পরে এটা বিক্রি করতে যাব, তখন আমাকে ক্যালকুলেট করতে হবে যে এই বন্ডটার 4 বছর পরে প্রাইসটা কত হবে। তো এই বন্ডটা 4 বছর পরে প্রাইস কত হবে এটা আপনাকে বলা নাই, কিন্তু আপনি বের করতে পারবেন। বলা থাকবে না, আপনাকে বের করতে হবে। কেমন? আপনি এই বন্ডটা যখন 4 বছর পর বিক্রি করছেন, আপনি তো 4টা কুপন পেয়ে গেছেন। যে এই বন্ডটা কিনবে তার জন্য রিমেইনিং ম্যাচুরিটি কত? 6 বছর। যে এই বন্ডটা কিনবে সে কুপন কয়টা পাবে? 6টা। যে এই বন্ডটা কিনবে সে অ্যাসিউম করে নিচ্ছে কি 10.4% রেটের ইনভেস্টমেন্ট হবে, এন্ড সে ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করলে 100 পাবে। তাহলে এই বন্ডটার দাম কত হবে? তাহলে এই বন্ডটার দাম হবে, সে কুপন পাবে কয়টা? 6টা। সো একটা 8 8 8 8 8, আর লাস্ট একটা 8 প্লাস 100। সো এরকম 6টা 8 পাবে, আর ফাইনালি 100 টাকা পাবে। সেগুলোকে আমরা ডিসকাউন্টিং করবো 10.4% রেটে। সো প্রথম 8টা ডিসকাউন্টিং প্রেজেন্ট ভ্যালু হবে কি 8 ডিভাইডেড বাই 1.1040 টু দি পাওয়ার 1। সেকেন্ড 8টা 8 ডিভাইডেড বাই 1.1040 টু দি পাওয়ার 2। এটা আমরা বন্ডের যে ভ্যালুয়েশন রেগুলার করেছি সেরকম সেম জিনিস। 8 ডিভাইডেড বাই 1.1040 টু দি পাওয়ার 3, দেন টু দি পাওয়ার 4, দেন টু দি পাওয়ার 5, এন্ড ফাইনাল ওয়ানটা নিউমারেটর হবে 108, বিকজ ফাইনালি আমি 100 ফেস ভ্যালুটা পাচ্ছি, এন্ড আমার কুপন যে 8 টাকা সেটাও পাচ্ছি। এটাও ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে খুব ইজিলি বের করা যায়। আপনি 8 করে পাচ্ছেন আপনার পিএমটি, আপনি ফাইনালি 100 পাবেন ম্যাচুরিটিতে। আপনার এন হচ্ছে আপনার রিমেইনিং ম্যাচুরিটি 6 বছর। আপনি ডিসকাউন্টিং করছেন 10.4% রেটে। আপনি প্রেজেন্ট ভ্যালু বের করবেন, অ্যামাউন্ট আসবে 89.66877। সো 89.6688 লিখলাম। তার মানে এই বন্ডটা 4 বছর পর যখন আপনি বিক্রি করবেন বাজারে, আপনি 89.6688 পাবেন। আপনি যখন 4 বছর পর এই বন্ডটা বিক্রি করবেন 89.6688 পাবেন। আর এই বন্ডটা আপনি কিনেছিলেন কততে? এই বন্ডটা আপনি কিনেছিলেন 85.503075। তাহলে আপনার ক্যাপিটাল গেইন হবে, কারণ আপনি 85 প্রাইসে কিনেছেন। সো মাইনাস 85.503075। সো এখান থেকে আমরা যদি মাইনাস করি, এটা অলরেডি মাইনাস আছে, তাহলে 85.503075 যদি আপনি করেন,
আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে 4.1657, 4.1657 বা 58 আর কি, 57, 4.1657। সো আপনার এই বন্ডটা থেকে ক্যাপিটাল গেইন হলো 4.1657, আপনার রিইনভেস্টমেন্ট ইনকাম হলো 5.347, আপনার কুপন থেকে আপনি পেলেন 32, তিনটা যোগ করলে আমার কত লাভ হচ্ছে? 4.1657 প্লাস 5.347 প্লাস 32, সো টোটাল লাভ হলো আপনার 41.5126। সো টোটাল আপনার প্রফিট হলো 41.512695। আর এই লাভটা করতে যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন জিরোতে কত, 85.503075, এই প্রাইস আপনি কিনেছেন। তাহলে 41.5127 ডিভাইডেড বাই 85.503075, এই যে আমরা পেলাম 48.55%, এইটা আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন। আপনি 4 বছর এই বন্ডটা হোল্ড করে টোটাল 48.55% পেয়েছেন। আপনি 4 বছর এই বন্ডটা হোল্ড করে টোটাল 85.503075, টোটাল 48.55% রিটার্ন পেয়েছেন। তো এটা যদি হোল্ডিং পিরিয়ড রিটার্ন হয় 4 বছরে, আমার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট কত? আমার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট আমরা ক্যালকুলেট করব। আমরা অ্যাজ উই নো, ফর্মুলাটা হচ্ছে 1+HPR টু দি পাওয়ার 1/n-1। আমার এখানে HPR হচ্ছে, হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে 48.55%, সো 0.4855 প্লাস 1 টু দি পাওয়ার 1/4, যেহেতু আমি 4 বছর হোল্ড করেছি, মাইনাস 1, সো 0.4855, এটার সাথে 1 যোগ করতে হবে, সো 1.4855 টু দি পাওয়ার 1/4, টু দি পাওয়ার 1/4 মানে হচ্ছে টু দি পাওয়ার 0.25, সো টু দি পাওয়ার 0.25, যে রেজাল্ট আসবে সেখান থেকে আমরা 1 বাদ দিব। সো 1 বাদ দিলে আমরা দেখছি রেজাল্ট আসে 0.103999, মানে 10.4%। সো খেয়াল করে দেখেন, আমি বন্ডটা ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করি নাই, স্টিল আমি 10.4% রেট অফ রিটার্ন আমি পেলাম। কেন এটা হলো, তার কারণটা হচ্ছে আমি কুপনগুলো 10.4% রেটে রিইনভেস্ট করতে পেরেছি, আর যখন বন্ডটা বিক্রি করছি তখনও 10.4%। সো আমার ওভার দ্য পিরিয়ডস যদি বন্ডের ইন্টারেস্ট রেট চেঞ্জ না হয়, এটা 10.4%ই যদি থাকে, তাহলে এই বন্ডের প্রাইস একটা ট্র্যাজেক্টরি ফলো করবে। এই বন্ডটা যখন কিনেছিলাম এট টাইম জিরোতে, তখন 85.503075 ছিল, সেকেন্ড ইয়ারে এটা একটু বাড়বে, থার্ড ইয়ারে এটা আরেকটু বাড়বে, ফোর্থ ইয়ারে এটা আরেকটু বাড়বে, ইভেন ইফ ইন্টারেস্ট রেট রিমেইন সেম। এভাবে বাড়তে 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 ম্যাচুরিটি যে আপনার 100 টাকা হবে। কারণ আপনি ম্যাচুরিটি এই বন্ডটাতে 100 টাকা পান, এই বন্ডটা কিনেছেন ডিসকাউন্টে। সো যখন আপনি একটা ডিসকাউন্ট বন্ড কিনেন, নেচার অফ দা বন্ড হচ্ছে, ওয়েন ইউ বাই আ বন্ড এট ডিসকাউন্ট, এই বন্ডটা ম্যাচুরিটি যত কাছে আসবে, এই বন্ডটা প্রাইস তত পারের দিকে যাবে। এই বন্ডটা ম্যাচুরিটি যত কাছে আসবে, তত এই বন্ডটা পারের দিকে যাবে। এই টেন্ডেন্সিটার একটা নাম আছে, এটাকে বলা হয় পুল টু পার ইফেক্ট। পুল টু পার ইফেক্ট, যে আমরা যখন একটা বন্ড কিনি, আমরা বলি ইন্টারেস্ট বাড়লে বন্ডের দাম কমে যাবে, ইন্টারেস্ট কমলে বন্ডের দাম বাড়বে। But even if interest rate does not change over the life of the bond, which is impractical, normally interest rate volatile change হয়, but ধরে নিচ্ছি, ধরেন interest rate remains same for 10 years. So even if interest rate remains same over the life of the bond, the bond price will change. The discount bonded price will go up and the premium bonded price will go down. ডিসকাউন্ট বন্ডের প্রাইস আস্তে আস্তে বাড়তে 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 পারের দিকে যাবে, প্রিমিয়াম বন্ডের প্রাইসও কমতে 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 পারের দিকে যাবে, দুটো 100-র দিকে যাবে। আর যদি বন্ডটা পারে থাকতো, তাহলে পারই থাকবে, এটা চেঞ্জ হবে না। সো দ্যাট ইজ দি আইডিয়া, যে
over time, even if interest rate does not change, the price move towards the par value. এটাকে আমরা বলছি পুল টু পার ইফেক্ট। তো এই এক্সাম্পলটাতে আপনি খেয়াল করে দেখেন যে আমরা 10.4% রেটে রিইনভেস্টমেন্ট করেছি, বন্ডটা যখন বিক্রি করেছি তখনও 10.4%, এবং আমি 4 বছর পর যখন বিক্রি করলাম, বন্ডটা বিক্রি করে আমার একটু ক্যাপিটাল গেইন পেলাম, যেহেতু বন্ডটা পারের দিকে যাচ্ছে, 89 সামথিং আমাদের প্রাইস ছিল। তো কিছু ক্যাপিটাল গেইন হয়েছে, কিছু রিইনভেস্টমেন্ট ইনকাম হয়েছে, কুপন পেয়েছি, সবকিছু মিলায় গড়ে আমার কিন্তু প্রতি বছর 10.4% রেট অফ রিটার্নই আসছে। এটার একটা ভেরিয়েশন হচ্ছে এক্সাম্পল 4। আপনি যদি এক্সাম্পল 4-এ চলে যান, তার আগে একটু দেখে নেন এই যে বন্ডের এটা হচ্ছে প্রাইসের ট্র্যাজেক্টরি, যে ইন্টারেস্ট যদি 10.4 থাকে তাহলে এই ট্র্যাজেক্টরিটা ফলো করবে। তো যখন আমরা 4 বছর পর বিক্রি করলাম এই প্রাইসটা পেলাম। 4 বছর পর যখন আমরা বিক্রি করছি তখন যদি রেট 10.4 এর জায়গায় কম থাকতো তাহলে প্রাইসটা একটু উপরে থাকতো, তখন যদি 10.4 এর চেয়ে বেশি থাকতো তাহলে প্রাইসটা একটু নিচে থাকতো। ওখান থেকে আবার তখন মানে এক্সপেক্টেড রিটার্নটা কম বেশি হতো। এইটা একটু আবার বলেন তো। কোনটা? জি স্যার, এই যে গ্রাফটা দেখালেন। গ্রাফটা আপনি খেয়াল করে দেখবেন যে মনে করেন ইন্টারেস্টটা 10.4ই আছে ওভার দ্য 10 ইয়ার্স। তো আপনি 2 বছর পরে বন্ডটা ভ্যালুয়েশন করবেন, দেখবেন প্রাইসটা এটা হবে। আমরা যখন 4 বছর পরে বন্ডটা ভ্যালুয়েশন করলাম, খেয়াল করে দেখেন আমরা 89 পয়েন্ট সামথিং হয়েছিল, রাইট? আমরা 6 বছর পর যদি ভ্যালুয়েশন করে দেখবেন আরেকটু বেশি হবে, 8 বছর পর ভ্যালুয়েশন করলে আরেকটু বেশি হবে। এইগুলো কানেক্ট করলে আপনি এই রেখাটা পাচ্ছেন। এটা হচ্ছে বন্ডের প্রাইসের ট্র্যাজেক্টরি, অ্যাসিউমিং ইন্টারেস্ট রেট রিমেইন সেম। এখন 4 বছর পরে যখন ইন্টারেস্ট 10.4 ছিল, 10.4 এর জায়গায় যদি 11 হতো তাহলে প্রাইসটা এখানে হতো না, প্রাইসটা একটু নিচে থাকতো। 10 ইয়ার্স, 4 বছর পর যখন আমরা বিক্রি করছি তখন যদি আমার ইন্টারেস্ট রেট 9.4 হতো তাহলে প্রাইস একটু বেশি হতো। এটা আপনি একটু, এখনই আমি একটা অঙ্ক করাবো এক্সাম্পল 4, ওখানে দেখাবেন, দেখবেন। দেখেন এই অঙ্কটা এক্সাম্পল 4 আর আমরা যে এক্সাম্পল 2 করলাম, এক্সাম্পল 4 আর এক্সাম্পল 2 এক্স্যাক্টলি সেম। অনলি ডিফারেন্স হচ্ছে এই বন্ডটা কেনার পরপরই ইন্টারেস্টের 100 বেসিস পয়েন্ট বেড়ে 11.4 হয়েছে। তো আপনি কেনার পরপরই যদি 11.4 হয়ে যায় তাহলে কি হবে, যে কুপন গুলো পাবেন সেটা 11.4% রিইনভেস্ট হবে। আর 4 বছর পর যখন বন্ডটা বিক্রি করবেন তখন বন্ডের দাম আপনি আগের যে এক্সাম্পল টুতে যে প্রাইসটা পেয়েছিলেন 89 পয়েন্ট সামথিং, সেটা কম হবে। কেন কম হবে? বিকজ হায়ার রেট ডিসকাউন্টিং হচ্ছে, 11.4% ডিসকাউন্টিং হচ্ছে। তো খেয়াল করে দেখেন আপনার এই বন্ডটা আমি কিনবো, 4 বছর হোল্ড করবো, প্রথম কুপনটা 11.4% রেটে ইনভেস্টেড হবে। সো 1.1140 টু দি পাওয়ার 3, যেহেতু 1 বছর পর কুপন পাবো, হোল্ড করছি 4 বছর, সো 3 বছরের জন্য ইনভেস্টেড হবে। সো 1.1140 টু দি পাওয়ার 3, এটা 1.10 টু দি পাওয়ার 2। খেয়াল করে দেখেন এক্সাম্পল 2-তে এখানে সেম ফর্মুলা, খালি 0.1040 জায়গায় 0.1140। আবার যখন প্রাইস বের করব এই 0.104 এর জায়গায় 0.1140। তো আপনার যদি আপনি এটা বের করেন, আপনি 11.4% এটা যদি রিইনভেস্ট করেন, রিইনভেস্ট ইনকামটা একটু বেশি আসবে বিকজ হায়ার রেটে রিইনভেস্ট হচ্ছে। সো 37.89 পাবেন। আর্লিয়ার আপনি পেয়েছিলেন, আর্লিয়ার আপনি পেয়েছিলেন 37.34, আর এবার আপনি পেলেন 37.89, একটু বেশি হবে। বেশি দিন তো হোল্ড করেন না, মাত্র 4 বছর, সেজন্য ইনভেস্টমেন্ট রিইনভেস্ট ইনকামটা বেনিফিটটা একটু বেশি, খুব বেশি না। আর এই বন্ডে যখন আপনি বিক্রি করতে যাবেন, 4 বছর পর যদি বিক্রি করছেন, এটা রিমেইনিং ম্যাচুরিটি 6 বছর, এই বন্ডটা আমাকে দিবে কুপন 8% রেটে, কিন্তু সেটা ডিসকাউন্টিং হচ্ছে 11.4% রেটে। সো 8 ডিভাইডেড বাই 1.11 টু দি পাওয়ার 1140 টু দি পাওয়ার 1, 8 ডিভাইডেড বাই 1.1140 টু দি পাওয়ার 2, অ্যান্ড টু দেন সো অন, এভাবে করে ফাইনালটা হবে 8 প্লাস 100 ডিভাইডেড বাই 1.1140 টু দি পাওয়ার 6। আপনি যদি হিসাব করেন আপনার প্রেজেন্ট ভ্যালুটা আসবে 85.78, যেটা আর্লিয়ার ছিল 89.6688। তাহলে আমার এই ট্র্যাজেক্টরিতে বলছে যে এই অংশটা হচ্ছে 89.66, কিন্তু যেহেতু 10.4 এর জায়গায় 11.4% রেটের ইনভেস্ট হচ্ছে, তাহলে প্রাইস একটু কমে যাবে, হয়তো এখানে সামহার হবে, তার 85 পয়েন্ট আর নিচে হবে আর কি।
এখানে হয়তো হবে 85.5 সামথিং, যেটা আমরা দেখলাম আমাদের এক্সাম্পল 4-এ 85.78, 85.78, 85.78 হলেও আপনি স্টিল একটু ক্যাপিটাল গেইন, বিকজ আপনি 80.50 তে কিনেছিলেন, 85.78 হলো, তো 0.38 টাকা ক্যাপিটাল গেইন হচ্ছে। সো আপনার ক্যাপিটাল গেইন প্লাস রিইনভেস্টমেন্ট ইনকাম প্লাস হচ্ছে আপনার কুপন সবকিছু মিলায়ে আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটা হচ্ছে 37.8997 প্লাস ক্যাপিটাল গেইন হচ্ছে 85.7804 মাইনাস 85.503075। সো আপনার টোটাল রিটার্ন আসবে 38.177, যেটা আর্লিয়ার এক্সাম্পল 2-তে আপনি দেখেছিলেন 48 পয়েন্ট সামথিং ছিল। ইন্টারেস্টের বাড়ার কারণে যে বন্ডের প্রাইসটা কমে গেল, সেখানে আপনি একটু লুজার হলেন। ওটা 48 না, 40 পয়েন্ট সামথিং ছিল বোধহয়। ওইটা আমাদের ছিল হলো 41.51, 41.51-এর জায়গায় আমি 38.17 পেলাম, বিকজ ইন্টারেস্ট বাড়ার কারণে বন্ডের প্রাইসটা কমে গিয়েছে, আমি কম পেয়েছি। সো 38.1770 যে আমি পেলাম, এটা তো আমার রিটার্ন অ্যাবসলিউট অ্যামাউন্টে। পার্সেন্টেজে বের করলে এটাকে ডিভাইড করবো আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দ্বারা। আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 85.503075, যে রেজাল্ট আসে সেটা 0.4465, মানে 44.65%। এটা যদি হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করি তাহলে, মানে সরি, এটা যদি আমি সিএজিআর বের করি তাহলে 1 প্লাস 0.4465 টু দি পাওয়ার 1/4, তাহলে দেখেন রেজাল্ট আসে 9.667, মানে 9.67। সো যে রিটার্নটা আমার 10.4 ছিল সেটা আমার কমে 9.67 হয়ে গেল। কেন হলো? বিকজ ইন্টারেস্ট রেট বাড়ার কারণে বন্ডের প্রাইস কমে গিয়েছে, অনেক কমে গিয়েছে। ইন্টারেস্ট বাড়ার কারণে আমি যে রিইনভেস্টমেন্ট করেছি সেখানে আবার কিছু গেইন হয়েছে। ইন্টারেস্ট বাড়ার কারণে আমার যে রিইনভেস্টমেন্ট গেইনটা হয়েছে সেটা খুবই সামান্য, আর ইন্টারেস্ট বাড়ার কারণে বন্ডের প্রাইস যেটা কমেছে সেটা বেশি কমেছে। তো যেহেতু ওভারঅল আমার একটা বেনিফিট আর একটা লস, বেনিফিটটা ভেরি কম আর লসটা অনেক বেশি, এই কারণে আমার রিয়েলাইজ রিটার্নটা আমার এক্সপেক্টেড রিটার্ন থেকে অনেক কমে গিয়েছে। আমার রিয়েলাইজ রিটার্নটা ছিল 11.40, সেটা হয়ে গেল 9.67, মানে হচ্ছে 73 বেসিস পয়েন্ট আমি এফেক্টেড হলাম। কেন? বিগত আমি 4 বছর পর বন্ডটা বিক্রি করেছি, এবং যখন বিক্রি করেছি তখন আমার ইন্টারেস্টের হাই। তো গতদিন আমরা বলেছিলাম যে এই যে রিইনভেস্টমেন্ট আমার বেনিফিটটা হচ্ছে আর ইন্টারেস্ট রেটটা আমার আহ, বেড়ে যাওয়ার কারণে আমার লসটা হচ্ছে, একটা গেইন আর একটা লস, একটা একটাকে কত বছর হোল্ড করলে একটা একটাকে এক্স্যাক্টলি অফসেট করবে তত বছরটাকে আমরা বলেছিলাম ম্যাকিউলার ডিউরেশন, এবং আমরা ক্যালকুলেট করেও দেখেছিলাম। সো ম্যাকিউলার ডিউরেশন ইজ দ্য ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইয়ার্স টু ম্যাচুরিটি, যেটা আমরা ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে দেখিয়েছি গত ক্লাসে। এবং ইট ইজ দ্য নাম্বার অফ ইয়ার্স, যত বছর হোল্ড করলে আমার রিইনভেস্টেড ইনকাম থেকে যে গেইনটা হবে যদি ইন্টারেস্ট বেড়ে যায়, আর বন্ডটা আর্লি বিক্রি করলে যে আমার লসটা হবে, সো গেইনটা লস এক্স্যাক্টলি অফসেট করবে ম্যাকুলার ডিউরেশন তত নাম্বার অফ ইয়ার্স হোল্ড করলে। সেম গোস ফর যদি ইন্টারেস্টে কমে যায়, তাহলে ইন্টারেস্টে কমে গেলে রিইনভেস্টমেন্ট আমি লুজার, কিন্তু ইন্টারেস্টে কমে গেলে বন্ডের প্রাইস এক্সপেক্টেড ট্র্যাজেক্টরি থেকে বেশি পাবো, সো সেখানে আমার একটা গেইন হবে। ইন্টারেস্টে কমে গেলে যে আমি ক্যাপিটাল গেইনে যে বেনিফিটটা পাচ্ছি, আর ইন্টারেস্টে কমে গেলে যে রিইনভেস্টেড ইনকাম আমার লসটা হচ্ছে, ম্যাকুলার ডিউরেশন নাম্বার অফ ইয়ার্স হোল্ড করলে এক্স্যাক্টলি একটা এটাকে অফসেট করবে। তাহলে ম্যাকুলার ডিউরেশন ইজ দ্য নাম্বার অফ ইয়ার্স, যত বছর হোল্ড করলে আমার রিইনভেস্টেড ইনকাম অ্যান্ড রিইনভেস্টমেন্ট রিস্ক আমরা বলি, রিইনভেস্টমেন্ট রিস্ক আর ইন্টারেস্টেড রিস্ক একটা এটাকে এক্স্যাক্টলি অফসেট করবে, যেটা আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা করেছি বিশদভাবে এবং ক্যালকুলেট করেও আমরা দেখিয়েছি। আমরা এক্সাম্পল 2 আর এক্সাম্পল 4 দেখলাম। এক্সাম্পল 2 আর এক্সাম্পল 4 এর মধ্যে অনলি ডিফারেন্স হচ্ছে এক্সাম্পল 4 এ আপনার ইন্টারেস্ট রেটটা আমি বন্ডটা কেনার পরই 11.4 হয়েছে। এই সেম অঙ্কটা এক্সাম্পল 6 এ আপনি দেখবেন কেনার ইমিডিয়েট পরে 11.4 না হয়ে 9.4 হয়েছে। সেটা হচ্ছে এক্সাম্পল 6। এক্সাম্পল 6 এ বলছে যে আম, আরেকজন ইনভেস্টর সেম 10 ইয়ার বন্ডটাই কিনেছে, 85.503075 এ কিনেছে, 4 ইয়ার্স পরে বিক্রি করেছে। বন্ডটা কেনার পরপরই
after the bond is purchased, interest has gone down to 10.40. তাহলে কি হবে, ওই ক্যাপিটাল গেইনে আমার একটু বেনিফিট হবে আর রিইনভেস্টমেন্টে আমার কিছু লস হবে, কিন্তু ক্যাপিটাল গেইনে বেনিফিটটা অনেক বেশি হবে, বিকজ ক্যাপিটাল গেইনটা হবে 93.79। আই হোপ এটা আপনারা বাসায় ক্যালকুলেট করতে পারবেন। সেম জিনিস, খালি ডিফারেন্স হচ্ছে আপনার ইন্টারেস্ট 11.4 না, যে ইন্টারেস্ট কমে 9.4 গিয়েছে। সো আপনি যদি হিসাব করে দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে আপনার রিয়েলাইজ ওয়াইটিএমটা 11.17 হবে, যেটা এক্সপেক্ট করেছেন আপনার 10.4, তার থেকে বেশি আসবে। কেন বেশি আসবে? বিকজ ক্যাপিটাল গেইনে যে আপনার লাভটা হয়েছে সেটা বেশি কম্পেয়ার টু রিইনভেস্টমেন্টে আপনার যে লসটা হয়েছে তার তুলনায়। আবার আমরা যে এক্সাম্পল 1 করলাম সেখানে আমি বন্ডটা ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করেছিলাম, একটু খেয়াল করেন। আমরা যে এক্সাম্পল 1 করলাম সেখানে আমরা বন্ডটা ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করেছিলাম এবং আমরা এটা 10.4% রেটে রিইনভেস্টমেন্ট করেছি। আরেকটা অঙ্ক এক্সাম্পল 3 আছে, সেম অঙ্ক, জাস্ট ডিফারেন্স হচ্ছে কেনার পরে বন্ডের রেট বেড়ে 11.4 হয়েছে। আপনি 10 বছর হোল্ড করেছেন, 10 বছর ধরে 11.4% রেটে রিইনভেস্টমেন্ট করেছেন। করলে আপনার রিয়ালাইজ ওয়াইটিএমটা 10.4 থেকে একটু বেশি আসবে, কারণ আপনার রিইনভেস্টমেন্টে গেইন হয়েছে। আর যেহেতু বন্ডটা আপনি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করেছেন, আপনার ক্যাপিটাল গেইন যা এক্সপেক্টেড তাই পেয়েছেন। সো খেয়াল করে দেখেন এই অঙ্কটা এক্সাম্পল 3, দ্য অনলি ডিফারেন্স বিটুইন এক্সাম্পল 1 এন্ড এক্সাম্পল 3 হচ্ছে immediately after the bond is purchased, the before the first coupon is received, first coupon পাওয়ার আগেই আপনার ইন্টারেস্ট রেট বাজারে বেড়ে গেছে। সো ইন্টারেস্ট বাজারে বেড়ে কি হয়েছে, ইন্টারেস্ট বাজারে বেড়ে 11.4 হয়েছে এবং 11.48 থেকে গেছে নেক্সট 10 ইয়ার্স। তাহলে এই যে 8টা কুপন পাবেন 10 বছর ধরে, সেগুলো রিইনভেস্ট হবে 11.4। এটা আপনার জন্য বেনিফিট, বিকজ ইন্টারেস্ট বেড়ে গেছে। অ্যান্ড আপনার এখান থেকে রিইনভেস্টমেন্ট থেকে যে গেইনটা হবে, তাহলে সেই গেইনটার যে আপনার লাভটা হবে, আর আপনি বন্ডটা যেহেতু বিক্রি করেন নাই, সেহেতু আপনার ম্যাচুরিটি আপনি 100 টাকায় পাবেন। আপনার ক্যাপিটাল গেইন যেটা হচ্ছে সেইটা আপনার হচ্ছে যা এক্সপেক্ট তাই হচ্ছে, রাদার আপনার আরো বেনিফিট হয়েছে। কেন? আপনি হায়ার রেটে ইনভেস্ট করতে পেরেছেন। নাম্বার 3 এক্সাম্পল আর নাম্বার 1 এক্সাম্পলের মধ্যে তাহলে মেইন ডিফারেন্সটা হচ্ছে, নাম্বার 1 এক্সাম্পলে কুপনগুলো রিইনভেস্ট হয়েছে 10.4% রেটে, আর নাম্বার 3 এক্সাম্পলে কুপনগুলো রিইনভেস্ট হয়েছে আপনার 11.4 রেটে। আর নাম্বার 5 এক্সাম্পলে দেখবেন সেম অঙ্কটা, বন্ডটা কেনার পরপরই ইন্টারেস্ট রেট না বেড়ে আর রাদার কমে গিয়েছে। সো নাম্বার 5 এক্সাম্পলে দেখবেন যে আফটার দ্য বন্ড ইজ পারচেসড, একই জিনিস, after the bond is purchased and before the first coupon is received, the interest rate go down by 10.4%, 9.4%। তাহলে এক্ষেত্রে কমে যাওয়ার কারণে আপনার যে বন্ডের প্রাইস বাড়ে সেটার আপনার কোনো বেনিফিট আপনি পাচ্ছেন না। তার কারণ হচ্ছে আপনি তো বন্ডটা ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করলেন। সিন্স আপনি ম্যাচুরিটি পর্যন্ত বন্ডটা হোল্ড করলেন, আপনি ক্যাপিটাল গেইন যা এক্সপেক্টেড তাই পাবেন, রাদার ইন্টারেস্ট কমে যাওয়ার কারণে আপনার লোয়ার রেটে রিইনভেস্ট হলো। তো যেহেতু লোয়ার রেটে রিইনভেস্ট হলো, সেহেতু আপনি রিটার্নটা কম আসবে। সো এক্সাম্পল 5 এ দেখবেন আপনার রিয়ালাইজ ওয়াইটিএমটা আসছে 10.1 রাদার দেন 10.4, 10.1 রাদার দেন 10.4। আর এক্সাম্পল 3 তে আপনার রিয়ালাইজ ওয়াইটিএমটা আসছে 10.7 রাদার দেন 10.4, কারণ হায়ার রেটে রিইনভেস্ট হয়েছে এখানে আর ওখানে লোয়ার রেটে রিইনভেস্ট হয়েছে। এই অঙ্কগুলো আপনি বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবেন। আমি গত ক্লাসেই বলে দিয়েছি যে পরীক্ষায় কি কি দিব। এরকম অঙ্ক থাকবে যে ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করলে কেমন, রিইনভেস্টমেন্ট হায়ার রেটে করলে কেমন, লোয়ার রেটে করলে কেমন। কোয়েশ্চেনটা স্ট্রেইট কাট থাকতে পারে, কোয়েশ্চেনটা গল্পের ছলেও থাকতে পারে, যে একটা ছোট্ট একটা গল্প বলা হচ্ছে, সেই গল্পের মধ্যে এই তথ্যগুলো আছে, সেই অনুযায়ী আপনাকে রিটার্নটা বের করতে হবে। এর পাশাপাশি গত ক্লাসে আমরা এটাও দেখিয়েছিলাম ম্যাকুলার ডিউরেশন, মডিফাইড ডিউরেশন। তো সেই ম্যাকুলার ডিউরেশন, মডিফাইড ডিউরেশন রিলেটেড কোয়েশ্চেনও পরীক্ষায় থাকবে। আর আমাদের যে মিড টার্মের পরে আমরা ইকুইটি ভ্যালুয়েশন নিয়ে যেগুলো পড়েছি, ইকুইটি ভ্যালুয়েশন এন্ড প্রসেস, আমাদের ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম মডেল, মার্কেট মাল্টিপল, এগুলো তো আমরা পড়েছি। সো রিলেটিভ ভ্যালুয়েশন এন্ড অ্যাবসলিউট ভ্যালুয়েশন রিলেটেড এগুলো আমাদের থাকবে। আর মিড টার্মের যে সিলেবাসটা ছিল সেখান থেকে
প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়েছি, ইফ ইউ রিমেম্বার, কিছু কোয়েশ্চেন ছিল, হেনরি গ্যাসকান, জ্যাক্স গ্যাসকান, মনে আছে? রিস্ক টলারেন্স, সেটা অনুযায়ী তার টার্গেট রেট অফ রিটার্ন কেমন হবে। সো যেটা ছিল যে বেসিক্স অফ পোর্টফোলিও প্ল্যানিং অ্যান্ড সামথিং, এরকম একটা নাম ছিল। সো ওই প্ল্যানিং রিলেটেড যে যে চ্যাপ্টারটা অ্যান্ড অঙ্কগুলো, ওইগুলো আপনার ইজ রিলেটেড। সো সেইটা থাকবে। এগেইন গল্পের ছলে এরকম হেনরি গ্যাসকন, জ্যাক্স গ্যাসকন এরকম টাইপ কোয়েশ্চেন থাকতে পারে। সো বি রিয়েলি প্রিপেয়ার্ড ফর দিস, বিকজ I'll give a story with some numbers, maybe আবার স্ট্রেট কার্ডও দিতে পারি, ডিপেন্ডস অন, বাট দুই রকমই থাকতে পারে। সো সেখান থেকে আপনার রিলেটেড মেবি এমসিকিউ, মেবি স্ট্রেট কার্ড কোয়েশ্চেন, মেবি অঙ্ক, এগুলো থাকবে। ঠিক আছে? এনি স্যার কোয়েশ্চেনস? থিওরি কেমন অ্যামাউন্টে আসবে? এক্সপেক্টেড আলফা কি স্যার? সরি, এক্সপেক্টেড আলফা হচ্ছে, আলফা জিনিসটা কি? আলফাটা দুই ভাবে আমরা যখন আলফা কথাটা বলি, প্রথম কথা, আলফা ইজ অ্যান অ্যাবনর্মাল রিটার্ন। আলফা ইজ অ্যান অ্যাবনর্মাল রিটার্ন মানে, অ্যাবনর্মাল রিটার্ন মানে কি? কম্পেয়ার টু ফেয়ার বেশি রিটার্ন পাইছেন। ফেয়ার রিটার্নটা কি? যে আপনি যে রিস্কটা নিয়েছেন, সেই রিস্কটাকে কমেন্সুরেট করার জন্য যে রিটার্নটা, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তো আপনার একটা ইনভেস্টমেন্টের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ছিল সে 10%, আপনি 10.5% পেয়েছেন, তাহলে আলফাটা হচ্ছে 0.5%। এখন এটা যদি আপনি পেয়ে যান, তাহলে এক্সপোজড আলফা মানে রিয়েলাইজড আলফা। আর এটা যদি আপনি এক্সপেক্ট করেন, তাহলে এটা এক্স অ্যান্টি আলফা বা এক্সপেক্টেড আলফা। এটা একটা আলফা আমরা বলি। আরেকটা আলফা আমরা বলি যে ইন্ডেক্স। আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, ইন্ডেক্সটা যেমন রিটার্ন আপনাকে দিল, আপনি তেমনই রিটার্ন পাচ্ছেন। তো ইন্ডেক্স যদি আপনাকে 10% রিটার্ন দেয়, একজন প্যাসিভ ইনভেস্টর, যে প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজার, যে ইন্ডেক্সকে মিমিক করছে, সেও এক্সপেক্টেড টু গেট 10%, বিকজ ইন্ডেক্স 10% দিয়েছে। একজন অ্যাক্টিভ ইনভেস্টর উইল ট্রাই টু পিক undervalued shares. একজন অ্যাক্টিভ ইনভেস্টার্স উইল ট্রাই টু পিক undervalued shares and expect the undervaluation to be, মানে আন্ডারভ্যালুয়েশন যে রাশিটা থাকবে না, ফেয়ার ভ্যালুতে চলে আসবে বাই দ্য টাইম সে সেল করছে, এটা নাও হতে পারে, আর এটা তার এক্সপেকটেশন। তাহলে সে যত ভালো, যেগুলো ভালো বাড়বে ইন্ডেক্সের তুলনায়, সেগুলো সে লং পজিশন নিবে, আর যেগুলো সে ইন্ডেক্সের তুলনায় খারাপ করবে, সেগুলো সে বাই করবে না যদি শর্টিং অ্যালাউড না হয়। আর শর্ট সেল অ্যালাউড হলে রাদার শর্ট সেল করবে। হোয়াট এভার, অ্যাক্টিভ ইনভেস্টরের টার্গেট হচ্ছে টু ক্রিয়েট আ পোর্টফোলিও সো দ্যাট দ্যাট এটা রিটার্নটা প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজার বা ইন্ডেক্সের রিটার্ন থেকে একটু বেশি আসে। যদি বেশি আসে, ওই বেশিটুকুকে আমরা বলছি আলফা। কম আসলেও কমটাকে আমরা আলফা বলবো, বাট দ্যাটস এ নেগেটিভ আলফা, কারণ সে ইন্ডেক্সকে তো বিট করতে পারলোই না, রাদার ইন্ডেক্স আছে খারাপ করলো। সো দুই সেন্সে আলফাটা আমরা বলে থাকি। একটা হচ্ছে বেঞ্চমার্কের তুলনায় বেশি, যে ডিফারেন্সটা, আপনার পোর্টফোলিও রিটার্ন মাইনাস ইন্ডেক্সের রিটার্ন, অ্যাক্টিভ পোর্টফোলিও পারফরমেন্স আমরা বলে থাকি বা আলফা বলে থাকি। আর একটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থেকে যতটুকু ডিফারেন্স, সেটাকেও বলে থাকি। বুঝা গেল? স্যার আলফা ক্যালকুলেট করা ওয়ে কি? রিয়ালাইজ যদি আপনি ক্যালকুলেট করতে চান, তাহলে তো আপনি কত পোর্টফোলিও রিটার্ন পেলেন সেটা মাইনাস এক্সপেক্ট মাইনাস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থেকে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ওটার ডিফারেন্সটা কত। সো আপনার যদি মনে থাকে যে আপনি এক্সপেক্ট করেছিলেন একটা স্টক সে 100 টাকা প্রাইসে কিনেছেন, আপনি এক্সপেক্ট করছেন এই স্টকটা 110 টাকা হবে আর 5 টাকা খুব ডিভিডেন্ড দিবে, তাহলে পোর্টফোলিও থেকে রিটার্ন আপনার 15%। এখন এই স্টকে যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 12% হয়ে থাকে, তাহলে 3% ইজ দ্য আলফা। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। স্যার এক্সামে থিওরি কেমন আসবে? ওই যে আমি বললাম গল্পের ছলে আসবে। স্ট্রেইট এরকম প্রশ্ন আসবে না যে হোয়াট ইজ ক্লোজড এন্ড ফান্ড, হোয়াট ইজ ওপেন এন্ড ফান্ড, ক্লোজড এন্ড ফান্ড আর ওপেন এন্ড ফান্ডের মধ্যে পার্থক্য লেখো, একটা পার্থক্য লেখো, দুইটা পার্থক্য লেখো, এটা আসবে না। কি আসতে পারে? সে আসতে পারে এরকম, মাহবুব আর
সে রাকিব গল্প করছে, মাউ রাকিবকে জিজ্ঞেস করলো ক্লোজড এন্ড ফান্ড হচ্ছে এইটা, এটার বৈশিষ্ট্য এইটা। রাকিব বলছে যে না, এটা ঠিক না, এটা এমন। প্রশ্ন আসবে, রাকিব কি ঠিক, রাকিব কি ভুল? রাকিব ভুল বিকজ এই আসলে এইটা, মিঠু ঠিক বিকজ এইটা, এরকম আসবে। স্যার এটা তো বুঝতে ট্রু পেরেছি ফলস স্যার, এর মতো থ্যাংক হয়ে যায় স্যার, হ্যাঁ, ট্রু ফলস এর মতো আর কি। ট্রু ফলস এর মতো হতে পারে, এমসিকিউ এর মতো হতে পারে, ফিল ইন দ্য গ্যাপস এর মতো হতে পারে। সোজা কথা, কনসেপচুয়াল, মুখস্থ না। গট ইট? জি স্যার, বুঝছি, স্যার থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চেন, আপনি বলেছেন চ্যাপ্টার ওয়ানেও কিছু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকতে পারে চ্যাপ্টার ওয়ান থেকে, যেটা আমরা মিডের, বাট ওইখানে আমি এখন পর্যন্ত কোনো ম্যাথমেটিক্যাল কিছু দেখি নেই, জাস্ট পোর্টফোলিও প্ল্যানিং, ডাইভার্সিফিকেশন, ওই যে ওই চ্যাপ্টারটা আমি, হেনরি গ্যাসকেন স্যার মনে আছে হ্যাঁ চ্যাপ্টার। ওই, ওখানে অঙ্ক ছিল না? ওটা তো স্যার বেসিক ফান্ডামেন্টাল, যে হচ্ছে রিস্ক, মানে রিস্ক টলারেন্স কে উইলিং টু পে, হ্যাঁ, রিস্ক তারপরে ওইরকম। হেনরি গ্যাসকান রিলেটেড কিছু কোয়েশ্চেন ছিল না? জি স্যার। তার, সে রিটায়ার করবে 50 বছর বয়সে, তার বয়স এখন 30, এত টাকা ইনভেস্ট করবে, তার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ওখান থেকে আমরা বের করতে পারি, মানে তার কত রেটে করলে সে এক্সপেক্টেড রিটায়ারমেন্ট করবে। ছিল না এগুলো? জি স্যার, বুঝতে পেরেছি। নেক্সট, ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন, সিলেবাসের ভিতরে বাইরে whatever। লাস্ট ক্লাসে কি কোনো রেকর্ডিং আছে? আমি লাস্ট ক্লাসটা মিস করছিলাম। কে আপনি? স্যার সামিউ। আপনার ফ্রেন্ডসদের জিজ্ঞেস করেন লাস্ট ক্লাসটা কেমন হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে। কেউ কি বলবেন, উত্তর দিবেন ওনার প্রশ্নের? ভ্যালুয়েশনের মধ্যে থেকে রেসিডুয়াল আর্নিংস এটা কি স্যার দেখতে হবে? না, রেসিজুয়ালটা তাই পড়াই নেই। স্যার এটা কি শুধুমাত্র ব্যাংক ইন্ডাস্ট্রি ভ্যালুয়েশনের জন্য বা ব্যাংক কোম্পানিগুলো ভ্যালুয়েশনের জন্য ইউজ করা হয়? ক্ষেত্রে লাগে, ক্ষেত্রে লাগে, বাট আমরা তো মাল্টি টু বুক ভ্যালু দেখি। স্যার আরেকটা হেল্প, আজকে তো লিংক প্রবলেমের কারণে হচ্ছে একটু জয়েন করতে লেট হয়েছিল, আপনি যদি আজকে রেকর্ডিংটা যদি আজকে দিয়ে দেন এটা তাহলে দিব, আমাদের এটা জন্য। দিব, এটা দিব, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। এনি আদার কোয়েশ্চেন? স্যার এমসিকিউ তো থাকবে না এবার? আমি তো বলেই দিলাম অলরেডি, কি বলছি বলেন তো? স্যার গল্পের ছলে কোয়েশ্চেন থাকবে। আইসোলেটেড এমসিকিউ থাকতে পারে, আবার গল্পের ছলেও এমসিকিউ থাকতে পারে। গল্পের ছলে এমসিকিউ মানে কেমন বলেন তো? মানে স্যার একটা সিনারিও দিয়ে দিবেন বা একটা প্রবলেম দিয়ে দিবেন, ওইখান থেকে আসলে মানে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। লাস্ট কুইজে কিছুটা গ্লিমস পেয়েছেন, রাইট? জি স্যার, জি স্যার দেখেছি, জি স্যার। ওই রকম, সেটা এমসিকিউ হতে পারে, সেটা ডিরেক্ট শর্ট কোয়েশ্চেন হতে পারে, সেটা অঙ্কও হতে পারে। True, false লাস্ট related। কুইজের সলিউশনটা একটু করে দিবেন। আচ্ছা, ওটা দিয়ে দিবনি।